অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। হাজী লাল মিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা ও স্বাগত এবং নববর্ষের শুভ নববর্ষের শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি তোমাদের সাথে আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক শিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। আমরা পড়ব শিক্ষা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। প্রথমে আমরা একটা চিত্র দেখি। চিত্রটি কি দেখা যাচ্ছে? কতগুলি বোতল জাতকরণ পণ্য দেখানো হয়েছে। তার মানে আমরা আজকে পড়ব হলো খাদ্য প্রক্রিয়াজাতকরণ। আমরা আগের ক্লাসে পড়েছিলাম শাকসবজি পচনের কারণ, সংরক্ষণ, বাজারজাতকরণ। আজকে আমরা পড়ব খাদ্য প্রক্রিয়াজাতকরণ। এই অধ্যায় শেষে, এই পাঠের শেষে আমরা যে জিনিসটি শিখব, শিখন ফল যেটি, সেটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আসি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে? খাদ্য প্রক্রিয়াজাতকরণ বা ফুড প্রসেসিং হলো প্রধানত বিভিন্ন ধরনের উপাদান থেকে খাদ্য প্রস্তুতি, পাশাপাশি খাবারের স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ বৃদ্ধি করা এবং খাবারের মধ্যে ক্ষতিকর টক্সিন জাতীয় জিনিসগুলিকে কমিয়ে ফেলা। তাহলে আমরা বললাম ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ হলো প্রধানত বিভিন্ন ধরনের উপাদান থেকে খাদ্য প্রস্তুতি, পাশাপাশি খাবারের স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ বৃদ্ধি করা এবং খাবারের মধ্যে ক্ষতিকর টক্সিন জাতীয় জিনিসগুলোকে কমিয়ে দেওয়া বা কমিয়ে ফেলা। তো এই খাদ্য প্রক্রিয়াজাতকরণ করতে কতগুলি নীতিমালা মেনে চলতে হয়। প্রথমে আমরা সেটা দেখে নিই। খাদ্য প্রক্রিয়াজাতকরণের মূলনীতি। বিভিন্ন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের নিম্নলিখিত মূলনীতিগুলি অনুসরণ করা হয়। নম্বর 1 হলো অনুজৈবিক কার্যকলাপকে বাধা দিয়ে। সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, হয় অনুজৈবিক কার্যাবলীকে বাধা দিবে অথবা বিলম্ব ঘটানো হবে। অণুজীবেরকে দূরে সরিয়ে রেখে করা যেতে পারে সে কাজটি। অণুজীব অপসারণ করে, যেমন ছাঁকার মাধ্যমে হতে পারে। অণুজীবের জন্ম বা কার্যকলাপ চালাতে বাধা প্রদান করে, যেমন নিম্ন তাপমাত্রা প্রয়োগ, রাসায়নিক পদার্থ ব্যবহার ইত্যাদির মাধ্যমে। অণুজীবকে মেরে ফেলে, অর্থাৎ উচ্চ তাপমাত্রার প্রয়োগ, তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার দ্বারা। এই 4 ভাবে আমরা অণুজৈবিক কার্যাবলীকে বাধা দিতে পারি অথবা তার বিলম্ব ঘটাতে পারি, তার বৃদ্ধি প্রক্রিয়াকে। 2 নম্বর হলো খাদ্যের স্ববিয়োজনে বাধা প্রদান বা বিলম্বিতকরণ। নিজে নিজে যাতে ভেঙে না যায় তার জন্য বাধা প্রদান করা। সেটা হতে পারে খাদ্যস্থিত উৎসেচক ধ্বংস করা বা নিশ্চিত করা, যেমন ব্লাঞ্চিং করা। আমরা সবজিতে ব্লাঞ্চিংটাই পড়িয়েছিলাম একবার। রাসায়নিক বিক্রিয়ার বাধা প্রদান বা বিলম্বিত করা, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করে অক্সিডেশন রোধ করা। নেক্সট হলো কীটপতঙ্গ প্রাণীর খাদ্য নষ্ট না হওয়া রোধ করা। সেক্ষেত্রে যে কাজটা করানো হয়, যে কীটপতঙ্গ বা প্রাণী যেন খাদ্যকে নষ্ট করতে না পারে তার জন্য প্রয়োজনীয় কাজ করা। এবং সবশেষে হলো যান্ত্রিক কারণে খাদ্য নষ্ট হওয়া রোধ করা। বিভিন্ন কারণে, যান্ত্রিক কারণে খাদ্যগুলি নষ্ট হতে পারে, সেটিকে আমরা রোধ করতে পারি। এবার সেই খাদ্য প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি। খাদ্য প্রক্রিয়াজাতকরণের অনেকগুলি পদ্ধতি অনুষ্ঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলি আমরা একটু দেখি, সেটা প্রথমে বলা হয়েছে অ্যাসেপসিস। অ্যাসেপসিস হলো, প্রকৃতিতে অ্যাসেপসিসের অসংখ্য উদাহরণ রয়েছে। তো অ্যাসেপসিস হলো ক্ষতিকর অণুজীব থেকে খাদ্য সামগ্রীকে দূরে সরিয়ে রাখা, যা খাদ্য সংরক্ষক উপাদান হিসাবে কাজ করবে। তাহলে অ্যাসেপসিস হলো ক্ষতিকর অণুজীব থেকে খাদ্য সামগ্রীকে দূরে সরিয়ে রাখা, যা খাদ্য সংরক্ষক উপাদান হিসাবে কাজ করবে। স্বাস্থ্যবান গাছ এবং প্রাণীর ভেতরের কলাসমূহ সাধারণত অণুজীব মুক্ত থাকে, কারণ এদের বাইরে একটি রক্ষাকারী আবরণ থাকে, যার জন্য অণুজৈবিক বংশবৃদ্ধি মন্থর হয় অথবা বাধাপ্রাপ্ত হয়। সুপারির বহিরাবরণ, ফল শাকসবজির বহিত্বক, ডিমের খোসা, মাছ মাংস বিদ্যমান চর্বি প্রভৃতি অ্যাসেপসিসের উদাহরণ। খাদ্য সামগ্রী সংরক্ষণে অ্যাসেপসিসের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে মোড়ককরণের। এক্ষেত্রে মোড়কীকরণের ব্যবহার ঢিলা কার্টুন থেকে শুরু করে হতে পারে বিভিন্নভাবে, যা পরবর্তীতে স্থানান্তরের সময় প্রাথমিকভাবে খাদ্যকে দূষিত হওয়া রোধ করতে পারে। ক্যানিংকৃত খাদ্য
যদি খুব মজবুতভাবে বাউরদি করে সিল করে দেওয়া হয়, তা ক্যানের অভ্যন্তরস্থ খাদ্য সামগ্রীকে দীর্ঘদিন যাবৎ অণুজীব দ্বারা দূষিত হওয়া রোধ করতে পারে। 2 নম্বর হলো খাদ্য থেকে অণুজীব অপসারণ। বেশিরভাগ ক্ষেত্রে অণুজীব অপসারিত প্রক্রিয়া খাদ্য সংরক্ষণে খুব কার্যকরী নয়, তবে বিশেষ কিছু নিয়মের আওতায় তা কিছুটা কার্যকরী হতে পারে। অপসারণের সাথে জড়িত হতে পারে কয়েকটি পদ্ধতি, যেমন ছাঁকা, সেন্ট্রিফিউগেশন, ধৌতকরণ বা ছেঁটে ফেলা। ফিল্ট্রেশন পদ্ধতি খুব পরিষ্কার তরল জাতীয় খাদ্যের ক্ষেত্রে কার্যকরীভাবে ব্যবহার হতে পারে। পূর্বে উচ্চ তাপে জীবাণুমুক্ত করা ফিল্টারের মধ্য দিয়ে তরল খাদ্য ছাঁকা, এবং এক্ষেত্রে ছাঁকার গতি ত্বরান্বিত করে পজিটিভ বা নেগেটিভ চাপ প্রয়োগ করা হয়। ফলের রস, বেয়ার, সফট ড্রিঙ্কস, মাছ এবং পানির ক্ষেত্রে এই পদ্ধতি সন্তোষজনকভাবে ব্যবহৃত হয়ে আসছে। সেন্ট্রিফিউগেশন পদ্ধতি খুব একটা কার্যকরী নয়, কারণ এতে সম্পূর্ণভাবে অণুজীব অপসারণ করা সম্ভব হয় না। তলানি ফেলে খাবার পানি পরিষ্কার করা এটি তার একটি উদাহরণ। ধৌতকরণ পদ্ধতি অবলম্বন করা একটি বহুল কার্যকরী পদ্ধতি, বহুল ব্যবহৃত এবং বহুল কার্যকরী পদ্ধতি, কারণ খাদ্যের উপরে অবস্থানকারী অণুজীবের একটি বড় অংশ পানি দিয়ে ধৌতকরণে দ্রবীভূত হয়। ফল ও শাকসবজির সাথে লেগে থাকা মাটি ধুয়ে ফেললে মাটিবাহিত অণুজীবগুলি অপসারিত হয়, তবে ব্যবহৃত পানিকে অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে, তা না হলে অণুজীব অপসারণের পরিবর্তে অনেক ক্ষতিকর অণুজীবের প্রবেশ ঘটিয়ে যেতে পারে। তো খাদ্যের যে অংশ নষ্ট হয়ে পড়ে তা কেটে দূর করার নামই হচ্ছে ট্রিমিং। কিছু কিছু ক্ষেত্রে এটাকে কার্যকরী করা হয়ে থাকে। অবায়বীয় অবস্থা সৃষ্টি করা। ক্যানের সর্বোপরি ভাগে তাপের বায়ু মুক্ত করা হয়, অথবা কার্বন ডাইঅক্সাইড বা নিষ্ক্রিয় গ্যাস যেমন নাইট্রোজেন দ্বারা বায়ুকে অপসারণ করা হয়। এতে ক্যানের ভিতরে শূন্যতাপ বা অবায়বীয় অবস্থার সৃষ্টি হয়। ক্যানিংয়ে প্রায় সব অণুজীবই ধ্বংসপ্রাপ্ত হয়, তবে কিছু তাপ সহ্যকারী বায়বীয় অণুজীব থাকতে পারে। তাই যদি ক্যানের ভিতরে অবায়বীয় অবস্থার সৃষ্টি করা হয়, তবে অক্সিজেনের অভাবে ওরা জন্মাতে পারে না বা বংশবিস্তার করতে পারে না। এটি পরবর্তী ধাপ হলো উচ্চ তাপ প্রয়োগ। খাদ্যে উচ্চ তাপ প্রয়োগের ফলে খাদ্যস্থিত অণুজীব এবং এনজাইম ধ্বংসপ্রাপ্ত হয়। খাদ্যের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাত্রার তাপ প্রয়োগ করা হয়। এই সমস্ত বিবেচনা করে তাপ প্রয়োগের অবস্থাকে মূলত 3 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো পাস্তুরাইজেশন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ এবং 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ প্রয়োগ। নেক্সট হলো নিম্ন তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ। নিম্ন তাপমাত্রা বিশেষ করে স্টোরেজে রেখে, কুলিং করে, রেফ্রিজারেটরে রেখে আমরা শাকসবজি বা খাদ্যকে প্রক্রিয়াজাতকরণ করতে পারি। পরবর্তী হলো শুষ্কীকরণ। বিভিন্নভাবে খাদ্যকে শুকিয়েও আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি। এবং সবশেষে যেটি আছে সেটি হলো রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আমরা খাদ্যকে প্রক্রিয়াজাতকরণ করতে পারি। পাশাপাশি মূলত কমন ফুড প্রিজারভেশন মেথড, যে সমস্ত মেথডগুলি সাধারণত ব্যবহৃত হয় এমনগুলিকেই আমরা একটু পড়তে চাচ্ছি। প্রথমেই আসি তার বোতলজাতকরণ বা ক্যানিং। এই ক্ষেত্রে যে কাজটি করা হয়, প্রথমে খাদ্যদ্রব্যকে জীবাণুমুক্ত করা হবে, তারপরে এটাকে বোতলের মধ্যে ভরে অথবা অন্য কোনো ক্যানের মধ্যে ভরে বাউরদি অবস্থায় ভরে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রথমে তাপ দিয়ে পরে বোতলজাতকরণ করা হবে বা ক্যানিং করা হবে। একটা চিত্র যদি আমরা দেখি, বিভিন্ন পণ্যের বোতলজাতকরণ অথবা ক্যানিং করা হয়েছে খাদ্যকে, তার চিত্র। নেক্সট হলো আচার। আচার তৈরির মাধ্যমেও আমরা খাদ্য পণ্যকে সংরক্ষণ করতে পারি বা প্রক্রিয়াজাতকরণ করতে পারি। বিশেষ করে ভিনেগার, অ্যাসিড বা চিনি যোগ করে অণুজীবকে মেরে ফেলা হয়। এক্ষেত্রে মূল যে কাজটি করা হয় সেটা হলো ভিনেগার, অ্যাসিড বা চিনি যোগ করে অণুজীবকে মেরে ফেলা হয়, ফলে এই খাদ্য পণ্যটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বা প্রক্রিয়াজাতকরণ হিসাবে কাজ করে। আসলে শুকানো। শুকিয়ে যে কোনো পণ্যের মান নষ্ট না করে তাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। এক্ষেত্রে যে কাজটি করা হয়, শুকানোর ফলে এর ভিতরের যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতাকে শুকিয়ে ফেলে এটা দীর্ঘদিন সংরক্ষণে সহায়তা করে। বিশেষ করে মাছ শুকানো, এটি খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটি অন্যতম উদাহরণ। নেক্সট হলো আমরা আরও কিছু পাস্তা সস, তারপরে পাস্তা ইন সস, এরকম করেও এটাকে শুকিয়ে
আমরা যে আচারগুলি বিভিন্ন প্রকার যে চিপসগুলি দেখে থাকি সেটিও এটার একটা উদাহরণ, শুকিয়ে সংরক্ষণ। এরপর আসি সল্টিং, অর্থাৎ লবণ প্রয়োগ করে দীর্ঘদিন প্রক্রিয়াজাতকরণ করে অথবা সংরক্ষণ করেও পণ্যের মান ঠিক রাখা যায় বা এটাকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। সেক্ষেত্রে বিশেষ করে মাছ, ডিম এগুলিতে এই প্রক্রিয়াটি প্রয়োগ করা হয়, সল্টিং বা লবণ প্রয়োগ। শূন্য প্যাকিং, এক্ষেত্রে বাউরদি, প্রথমে প্যাকেটটাকে বাউরদি করা হবে, তারপরে সেই প্যাকেটের মধ্যে খাবারটাকে বা খাদ্য পণ্যকে ভিতরে রেখে আবার এয়ারটাইট করে বাতাস মুক্ত করে দিতে পারলে এটি জীবাণুমুক্ত হয় এবং দীর্ঘদিন থাকে। বিভিন্ন প্রকার চিপস এভাবে তৈরি করা হয় শূন্য প্যাকিংয়ের মাধ্যমে, ভ্যাকুয়াম তৈরি করে তার মধ্যে এটাকে রাখা হবে। ফ্রিজিং, আগেও আমরা দেখেছি ফ্রিজিং পদ্ধতিতে বা নিম্ন তাপমাত্রায় খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়া। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে রেফ্রিজারেটর বা ফ্রিজিং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি পদ্ধতি। এটি খাদ্যের গুণগত মান, বিশেষ করে বাহ্যিক গুণাবলী প্রায় সদ্যপ্রাপ্ত খাদ্যের মতোই রাখে। শাকসবজি, ফলমূল, অন্যান্য খাদ্যকে যখন হিমায়িত করা হয় তখন যে সমস্ত বিষয় ঘটে সেটি হলো যে ফল এবং শাকসবজি মূলত 75 থেকে 95% আর্দ্রতা এবং 4 থেকে 13% দ্রবণীয় কঠিন পদার্থ বহন করে। বিস্তৃত কঠিন পদার্থের জন্য এই খাদ্যদ্রব্যকে হিমায়ন শুরু হয় 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বেশিরভাগ ফলের হিমায়ন বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যখন তাপমাত্রা -18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে পৌঁছায় তখন খুব সামান্য পরিমাণ পানি জমা থাকে। ফলে তাপমাত্রা যখন আরও কমানো হয় তখন এটি এমন একটা বিন্দুতে পৌঁছায় যখন অবশিষ্ট পানি ও দ্রবণীয় পদার্থ একত্রে কঠিন রূপ ধারণ করে। এই বিন্দুকে বলা হয় ইউটেকটিক পয়েন্ট, ইউটেকটিক বিন্দু বা ইউটেকটিক পয়েন্ট। হিমায়িত ফল এবং সবজির গুণগত মান নির্ভর করে নির্ধারিত ফল এবং সবজির জাত, পরিপক্কতা, বর্ণ, ঘ্রাণ, ফসল তোলা থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যায় পর্যন্ত ব্যবহৃত প্রক্রিয়া, ফ্রিজিং এর পূর্বে প্রক্রিয়া যেমন ব্লাঞ্চিং, সংরক্ষণ, পুনরায় আবার গলানো ইত্যাদির উপরে। হিমায়িত খাদ্যের বুনট, বৃষ্টিপাত, আর্দ্রতা, সার প্রয়োগ ইত্যাদি দ্বারাও প্রভাবিত হয়। একই সাথে যে সমস্ত সবজি ও ফল পরিপক্কতায় পৌঁছাতে সাধারণত সেগুলিকে ফ্রিজিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এবং ভালো সেটি। নরম প্রজাতির ও বেশি পাকা ফলে হিমায়নের নিম্নমানের হিমায়িত ফল পাওয়া যাবে। সংরক্ষিত হিমায়ন দ্রব্যের গুণগত মানের অবনতি ঘটাতে পারে। ব্যবহৃত খাদ্যদ্রব্য ব্যবহৃত প্রাক প্রক্রিয়া, প্যাকেজিং, সংরক্ষণ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রমাণিত হয়েছে যে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে নিরাপদ তাপমাত্রা এবং এই তাপমাত্রায় কোনো অণুজীব জন্মাতে পারে না এবং এই এনজাইমের ক্রিয়াকলাপ সর্বনিম্ন পর্যায়ে আসে। ফ্রিজিং, আগেটা বললাম যেটা, সেটা হিমায়নকরণ, আর হলো ফ্রিজিং। ফ্রিজিং হচ্ছে খাদ্যের সংরক্ষণের এমন একটি স্বল্প তাপ ব্যবহারকারী পদ্ধতি যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিমে রাখা হবে। এই পদ্ধতিতে প্রধান উদ্দেশ্য হলো খাদ্য বা তার আশেপাশে অবস্থানকারী অণুজীবসমূহ তার কার্যকলাপকে নিষ্ক্রিয় করে দেয়, যাতে তারা তাদের কার্যকলাপ চালিয়ে খাদ্যকে নষ্ট করতে না পারে। ফলমূল, শাকসবজিতে প্রায় সহজভাবে পাওয়ার জন্য, সতেজভাবে পাওয়ার জন্য এই কার্যকলাপ ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে রাখা খাদ্য সামগ্রী বর্ণ, ঘ্রাণ, স্বাদ সাধারণত অটুট থাকে। ফ্রিজিং বিষয়ে কিছু বৈশিষ্ট্য হলো যে ফ্রিজিংয়ের পাক প্রক্রিয়া অর্থাৎ এনজাইমের ক্রিয়াকলাপ নিষ্ক্রিয় করে। ব্লাঞ্চিং ক্লোরোসিসের কিছুটা পরিবর্তন ঘটায়, ক্লোরোফিলের কিছুটা পরিবর্তন ঘটায়। এই জন্য ব্লাঞ্চিং সময় যথাসম্ভব কম রাখা প্রয়োজন। ফ্রিজিংয়ে মুক্ত পানি জমতে শুরু করে। ফ্রিজিংয়ে মুক্ত পানি বরফের স্ফটিককে পরিণত করে এবং বদ্ধ পানি জমাট বাঁধে। ফ্রিজিং কোষীয় পদার্থের সান্দ্রতা বৃদ্ধি করে। ফ্রিজিং সাইটোপ্লাজমিক গ্যাস যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কমায়। এটি কোষীয় পদার্থের পিএইচে পরিবর্তন করে। এটি কোষীয় ইলেকট্রোলাইটের ঘনীকরণে প্রভাবিত করে। কোষের প্রোটোপ্লাজমের কলয়েডাল পর্যায়ে পরিবর্তন করে। ফ্রিজিং কিছু কোষীয় প্রোটিনের মূল গুণাবলী নষ্ট করে। এমন কিছু অণুজীবের জন্য প্রয়োজনীয় সুবিধাজনক তাপমাত্রা পেতে বাধা সৃষ্টি করে। এই ঘটনায় থার্মোফিলিক ও মেসোফিলিক অণুজীবের
জন্য প্রযোজ্য। এবং ফ্রিজিংয়ে সিউডোমোনাস জাতীয় কিছু অণুজীব বিপাকীয় কার্যাবলীকে বাধাগ্রস্ত করে। এইভাবে মূলত বিভিন্ন ধরনের ফ্রিজিং পদ্ধতির ওপর অনেক ধাপ আছে, পরে পদ্ধতি আছে, যেমন প্লেট ফ্রিজিং, আইকিউএফ, তারপরে ব্লাস্ট ফ্রিজিং। এইভাবে মূলত ফ্রিজিং করেও খাদ্যকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। এবার সেই অক্সিং, তার মানে খাদ্য দ্রব্য সামগ্রীর উপরে একটি অক্সিং কোট তৈরি করে দেওয়া হয়, চারপাশ দিয়ে আটকিয়ে দেওয়া হয় পলিথিন দিয়ে, যাতে করে ভিতরে বায়ু রোধী হয় এবং এটি দীর্ঘদিন প্রক্রিয়াজাতকরণ অবস্থায় রাখা যায়। এবার আসি পাস্তুরাইজেশন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই ক্ষেত্রে যে কাজটি করা হয়, এই ব্যবস্থায় যে তাপ প্রয়োগ করা হয় তাতে সব অণুজীব ধ্বংসপ্রাপ্ত না হলেও অধিকাংশ অণুজীবই ধ্বংসপ্রাপ্ত হয় এবং নন প্যাথোজেনিক অণুজীব কিছু থাকতেও পারে। পাস্তুরাইজেশনের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়ে থাকে। কত সময় এবং কত তাপমাত্রায় পাস্তুরাইজেশন করা হবে তা নির্ভর করে মূলত খাদ্যের প্রকৃতির উপরে এবং অনুসৃত পাস্তুরাইজেশন পদ্ধতির উপরেও। হোল্ডিং পদ্ধতিতে স্বল্প মাত্রা দীর্ঘ সময় লাগে, আর HTST হাই টেম্পারেচার শর্ট টাইম এই পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা খুব অল্প সময় ব্যবহার করা হয়। যেমন হোল্ডিং পদ্ধতিরকে দুধ পাস্তুরাইজেশনে 62.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট সময় লাগে, আর HTST পদ্ধতিতে এটি 71.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 15 সেকেন্ড সময় লাগে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ অর্থাৎ তাপমাত্রা প্রয়োগ করে আমরা এই কাজটি করতে পারি। যে বাড়িতে যেটা ক্যানিং করা হতো সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু নিচে তাপমাত্রা ব্যবহার করা হয়, ফলে অল্প মাধ্যমে অম্লযুক্ত খাদ্যের ক্ষেত্রে পদ্ধতি কার্যকর। ফুটন্ত পানিতে খাদ্য ভর্তি পাত্র রেখে বেশিরভাগ বাষ্পীয় অবস্থায় খাদ্য প্রবেশ করিয়ে তরল খাদ্য ফুটিয়ে এই তাপমাত্রায় কাজটি করা হয়। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা যায়, সেটি বাষ্পকে চাপ হিসাবে প্রয়োগ করে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পাওয়া যায়। ক্যানিং পদ্ধতিতে খাদ্যকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি প্রয়োগ করা হয়। ক্যানিং পদ্ধতি সম্পর্কে আমরা আগেও বলেছি, এই কারণে আমরা এখানে ক্যানিংটাকে আলোচনার মধ্যে আসলাম না। এরপর বয়েলিং অর্থাৎ সিদ্ধ করা, সেটা হতে পারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যে ফুটন্ত পানির মধ্যে অথবা ক্যানিং করার আগে যে বয়েলিং করা হবে সেভাবে খাদ্যকে প্রক্রিয়াজাতকরণ করা যায়। নেক্সট হলো স্মোক মানে ধোঁয়া প্রয়োগ করে, অর্থাৎ খাদ্যদ্রব্যকে একটি পাত্রের মধ্যে রেখে অথবা ঘরের মধ্যে রেখে বাইরের থেকে বাষ্প প্রয়োগ করে ধূমায়িত বাষ্প প্রয়োগ করে আমরা সেই খাদ্যটাকে প্রক্রিয়াজাতকরণ করে দীর্ঘদিন সংরক্ষণ করতেও পারি। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। এবার আসি তোমাদের একটু মূল্যায়নের পালা। মূল্যায়নের মধ্যে পাস্তুরাইজেশন কি আমরা যেটা বললাম পাস্তুরাইজেশন কি, অ্যাসেপসিস কি, বা কাকে বলে, এটি তোমাদের মূল্যায়নের প্রশ্ন। এবার সে বাড়ির কাজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা লেখো। খাদ্য কীভাবে প্রক্রিয়াজাতকরণ যে আমরা পড়লাম তার সুবিধাটা কী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ করলে সুবিধাটা কী, কেন আমরা এটা করব, এটি হলো খাদ্য প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ খাদ্য প্রক্রিয়াজাতকরণের মূলনীতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সুস্থ থেকো, ভালো থেকো। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পড়ালেখাটাকে চালিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করব। ধন্যবাদ সকলকে আবার আরেকবার। রাজি লালমিয়া সিটি কলেজের পক্ষ থেকে, কৃষি শিক্ষা ক্লাসের পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে চ্যানেলটি আছে ডক্টর প্রণয়বালা ইউটিউবের, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা করেছো তাদের ধন্যবাদ, যারা করনি এখনও দেখে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো অনবরত দেখতে থাকবে। কোনো কোয়েরি থাকলে আমরা নেক্সট ক্লাসে সেটা আবার রিকভার করার চেষ্টা করব।